আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রথম দেখেছি সংবিধানে মহান আল্লাহর নাম এবং বিসমিল্লাহির রহমানির রহিম কিভাবে অ্যাড করা হয়েছিল। সেটাই ছিল ইসলামী মূল্যবোধ এবং মুসলিম প্রধান বাংলাদেশে সেভাবে দেশ পরিচালনা করা উচিত। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় কিভাবে ওলামা একরামদের রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করা হয়েছে। যারা ইসলামী মূল্যবোধ সম্পন্ন ওনাদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করা হয়েছে। জাতীয় পর্যায়ে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা শুরু করা হয়েছিল। আমরা দেখেছি ওনার সময় প্রথমবার মতন হজ ব্যবস্থাপনাকে আরো কিভাবে গতিশীল গড়ে তোলা যায়। এই যে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি, তার কারণ কি? গত বছর এই সময় একটা গণ অভ্যুত্থান চলছিল। এই গণ অভ্যুত্থানকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কিংবা নির্দিষ্ট কোনো গোত্রের কিংবা কতিপয় কিছু ছাত্রের, নিশ্চয়ই না। এই গণ অভ্যুত্থান সব শ্রেণীর, সব পেশা, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষের। এমন একটা বাংলাদেশ আমরা গত বছর এই সময় দেখেছিলাম, যেখানে একদিকে ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদ, আরেকদিকে ছিল গোটা বাংলাদেশ। সেখানে পাবলিক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা ছিল, মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল, স্কুল কলেজের শিক্ষার্থীরা ছিল, অভিভাবকরা নেমে এসেছিল, রিক্সা চালক, পোশাক শ্রমিক, সরকারি চাকরিজীবী, প্রান্তিক পর্যায়ের মানুষ, প্রত্যেকটা গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধারণ করা সকল শ্রেণী এবং পেশার প্রতিনিধিত্ব ছিল। এই গণ অভ্যুত্থান সর্বজনীন, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা দেখেছি প্রত্যেকে সেই স্বীকৃতি যে পেয়েছে, ব্যাপারটা তা না। নির্দিষ্ট একটা গোষ্ঠী হয়তো সেই গণ অভ্যুত্থানের যে ক্রেডিট সেটাকে দিতে চেয়েছে, কিন্তু গণ অভ্যুত্থানের তো স্বীকৃতির জন্য মানুষ নামে নাই। আমরা দেখেছি সেখানে ৮০ জনেরও বেশি মাদ্রাসা শিক্ষার্থী সেখানে শহীদ হয়েছেন। কই সেই জিনিসগুলো নিয়ে কেন আজকে আলোচনা হচ্ছে না? আমরা দেখেছি সেখানে ২০ জনের বেশি রিক্সা চালক শহীদ হয়েছেন, তাদের কথা কেন আলোচনা আসছে না? রক্তের দাম, জীবনের মূল্য প্রত্যেকের জন্য তো সমান। তাহলে গণ অভ্যুত্থানের স্বীকৃতি, শহীদের পাশে দাঁড়ানো, প্রত্যেকটা শহীদের তালিকা করা, প্রত্যেকটা শহীদের পাশে রাষ্ট্রীয়ভাবে দাঁড়ানো, সবার বিচার নিশ্চিত করা, সেখানে কেন আজকে অগ্রগতি নাই? গণ অভ্যুত্থান হয়েছিল কেন? কারণ পরপর ৩টা নির্বাচন হয়েছিল, যেখানে জনগণের কাছ থেকে তাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচন হয়েছিল, ২০১৮ সালে নিশিরাতে নির্বাচন হয়েছিল এবং ২০২৪ সালে দামি ভোটে নির্বাচন হয়েছিল। তার মানে কি? গণ অভ্যুত্থানের মূল কারণ পরপর ৩টা ভোট ডাকাতির মাধ্যমে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে জনগণের বদলে রাষ্ট্র ক্ষমতার উৎস হয়ে উঠেছিল রাষ্ট্রযন্ত্রের একাংশ। পুলিশ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দলীয়করণ করে গণমানুষের অধিকার এবং স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল, বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, যেখানে আইনের অনুশাসন বলতে কোনো কিছু ছিল না। তার মানে এই যে আমরা ১৬ বছর দেখেছি, সেখানে দুর্নীতি ছিল, দুঃশাসন ছিল, দুর্বৃত্তায়ন ছিল, শিক্ষা, স্বাস্থ্য, দ্রব্যমূল্য এবং গণতান্ত্রিক ভিত্তি প্রত্যেকটা জিনিস একদম ভেঙে চুরে চুরমার করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। আর এই ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য, জনগণের কাছে রাষ্ট্রীয় মালিকানা ফেরত দেওয়ার জন্য রাজপথে ছিল রাজনৈতিক দলগুলো, যারা যুগপৎ আন্দোলনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। রাজপথে ছিল বিএনপি, ছিল বিএনপির সাথে সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল। আমরা দেখেছি দীর্ঘ সময়ে যে দলের প্রতিনিধিত্ব আমি করছি, সেই বিএনপির ৬০ লক্ষের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে এখানে বিএনপির সাথে যারা জড়িত, যারা যুগপৎ আন্দোলন অন্যান্য রাজনৈতিক দলের সাথে জড়িত, প্রায় প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অবিশ্বাস্য ৪০০-৫০০ মামলা কোনো কোনো নেতার বিরুদ্ধে দেওয়া হয়েছে। বিএনপির ৪,৭৭০ জনের মানুষ প্রথম ১৫ বছরে শহীদ হয়েছেন। এটা অবিশ্বাস্য সংখ্যা। আমরা দেখেছি যে আমাদের হাজারের বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে। এমন একটা বাংলাদেশ ছিল যেখানে পুলিশ হানা দিয়ে ভাইকে না পেয়ে ভাইকে গুলি করে মেরেছে, পুলিশ হানা দিয়ে সেখানে বাবাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেছে, গুম করে ফেলেছে। আমরা দেখেছি একটা নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার কারণে এক জননীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। এমন বাংলাদেশ আমরা দেখেছি যেখানে বাবার জানাজার ইমামতি করতে হয়েছে ডান্ডা বেরিতে হাত পা বেঁধে। এমন বাংলাদেশ আমরা দেখেছি যেখানে অনেক রাজনৈতিক নেতাকর্মী বছরের পর বছর তাদের বাড়িতে যেতে পারে নাই। তারা হয়তো গ্রামে বৃত্তশালী অবস্থায় ছিল, কিন্তু সেটা দখল হয়ে যাওয়ার কারণে ওকে বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয়ে ঢাকা শহরে রিক্সা চালিয়েছে। এমন অজস্র মানুষ আছে। আমরা দেখেছি এমন একটা বাংলাদেশ যেখানে মানুষের অধিকার এবং স্বাধীনতা এমনভাবে কেড়ে নেওয়া হয়েছে, বৃত্তশালী ঘরের মানুষেরও ধান খেতে ঘুমাতে হয়েছে, হাওরে থাকতে হয়েছে। তার মানে কি? ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য যেভাবে প্রয়োজন
গণমানুষের এবং গণমানুষের নেতৃত্বে যে রাজনৈতিক নেতাকর্মী ছিল তাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এমন একটা বাংলাদেশ দেখেছিলাম গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে সব শ্রেণী পেশার মানুষের মাধ্যমে, যেখানে কোনো মানুষের জীবনের নিরাপত্তা ছিল না। এমন একটা বাংলাদেশ যেখানে আওয়ামী লীগ করলে ফার্স্ট ক্লাস সিটিজেন আর আওয়ামী লীগের রাজনীতির বাইরে থাকলে সেকেন্ড ক্লাস সিটিজেন। সরকারি অফিসে গেলে আমরা আমাদের প্রাপ্য সেবাটুকু পেতাম না। পুলিশের কাছে গেলে যদি আওয়ামী লীগের বাইরে হতাম আমরা হেনস্থার শিকার হতাম, বিচারের নামে অবিচারের শিকার হতাম। আমরা দেখেছি কোনো চাকরি বা কর্মসংস্থানের সুযোগ সুবিধা গত 16 বছরে গড়ে উঠে নাই। আমরা শুধুমাত্র আমাদের দৈনন্দিন জীবনে যে ক্ষেত্রগুলো রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা, এখানেই যে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছি, মেধার অবমূল্যায়নের শিকার হয়েছে তাই না। বাংলাদেশের এমন একটা দেশ যেখানে প্রায় 18 কোটি মানুষের ভিতর 90% বেশি মুসলিম, সেই ইসলাম অধ্যুষিত বাংলাদেশে আমরা অবিশ্বাস্য একটা জিনিস দেখলাম, যেখানে ইসলাম ধর্ম পালন করার ক্ষেত্রে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। ইসলামী মূল্যবোধের উপর আঘাত নেমে এসেছে। 2013 সালে আমরা শাপলা চত্বরে পাঁচিমেতে দেখেছি কি ধ্বংসযজ্ঞ ঘটেছে। এই বাংলাদেশে আমরা কখনো চিন্তা করি নাই যে আমাদের ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত আসবে। বসত বাড়ি থেকে হালাকা করছেন, সেটি করতে বাধা। কোরআন সুন্নাহ পাঠ করতে যাচ্ছেন, সেটিতেও বাধা। ইসলাম চর্চা করতে যাচ্ছেন, সেটিতেও বাধা। আমাদের যারা আলেম মাশায়েখ করেছেন ওনাদেরকে জঙ্গিবাদে তার জড়িয়ে ধরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, একের পর এক হত্যা করা হয়েছে। এই বাংলাদেশ তো আমাদের 71-এর আকাঙ্ক্ষা ছিল না। আমরা দেখেছি চাকরির ক্ষেত্রে বৈষম্য, যেখানে যারা মাদ্রাসা থেকে এসেছেন ওনাদেরকে স্কিল সেট তৈরি করা, ট্রেনিং দেওয়া, কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। চাকরি দেওয়া হয়েছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগদের লোকজনকে বেছে বেছে। আমরা এমন বাংলাদেশ দেখেছি যেখানে নতজন পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে একটি নির্দিষ্ট দেশের আধিপত্যবাদের মাধ্যমে জলাঞ্জলি দেওয়া হয়েছিল। আমরা ভুলি নাই সেই যে কাঁটা তারের উপর দাঁড়িয়ে আমাদের বোন ফেলানীর লাশের কথা। আমরা ভুলি নাই আমাদের ভাই আবরারের হত্যাকাণ্ডের কথা। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে সত্যি আমাদের মাথা উঁচু করে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারবো। আর সেই বাংলাদেশের ভিত্তি আমরা পেয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। তিনি যে বাংলাদেশ গড়ে তুলেছেন সেখানে নতজনক পররাষ্ট্রনীতি থেকে দাঁড়িয়ে সারা বিশ্বের সাথে একটা সম্মানজনক সম্পর্ক স্থাপন করেছিলেন। ওনার সময় কিন্তু আমরা সর্বপ্রথম দেখেছিলাম ইসলামী মূল্যবোধের আলোকে মধ্যপ্রাচ্যের সাথে, মুসলিম উম্মার সাথে সম্পর্ক তৈরি করা, ওয়াইসির সাথে সম্পর্ক তৈরি করা। আমরা দেখেছি আপনারা যারা সৌদি আরবে যান সেই জিয়ারটির ঘটনা। আমরা দেখেছি সৌদি আরবে উনি কিভাবে বাংলাদেশ থেকে এবং অন্যান্য কুয়েত, কাতার সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রথম দেখেছি সংবিধানে মহান আল্লাহর নাম এবং বিসমিল্লাহির রহমানির রহিম কিভাবে অ্যাড করা হয়েছিল। সেটাই ছিল ইসলামী মূল্যবোধ এবং মুসলিম প্রধান বাংলাদেশে সেভাবে দেশ পরিচালনা করা উচিত। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় কিভাবে ওলামা কেরামদের রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করা হয়েছে। যারা ইসলামী মূল্যবোধ সম্পন্ন ওনাদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করা হয়েছে। জাতীয় পর্যায়ে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা শুরু করা হয়েছিল। আমরা দেখেছি ওনার সময় প্রথমবার মতন হজ ব্যবস্থাপনাকে আরো কিভাবে গতিশীল করে তোলা যায়। আমরা দেখেছি সেই ধরনের উদ্যোগ যার মাধ্যমে কাওমি মাদ্রাসার স্বীকৃতির জন্য প্রথমবার মতন উনি ব্যবস্থাপনা গ্রহণ করেছিলেন। হয়তো সময়ের কারণে সেটা শেষ করতে পারেন নাই। সেই ধারাবাহিকতায় আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশ গড়ে তুলতে চান, সেখানে আমরা চাই বৈষম্য যেন না থাকে, মেধার যেন মূল্যায়ন থাকে। বাংলাদেশের প্রতিটি মানুষ তার পরিচয় যাই হোক, তার অবস্থান যাই হোক, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে যেন আমরা একটি সাম্য এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। সেই ইনসাফ আমরা নিশ্চিত করব কিভাবে? যখন যার যে অবস্থানে হোক না কেন রাষ্ট্র তাকে সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার দেবে। রাষ্ট্র তাকে ট্রেনিং দেবে, তাকে ডেভেলপ করবে। আমরা যদি 31 দফা দেখি এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের বক্তব্যগুলো দেখি গত 5ই আগস্টের পর থেকে, সেখানে আমরা দেখব কিভাবে ইসলামের মূল্যবোধকে ধারণ করে আমরা সকল ধর্মের মানুষের অধিকার এবং স্বাধীনতা সুনিশ্চিত করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি ইতিমধ্যে বলেছেন আমরা কোরআন তেলাওয়াত এবং কোরআন পাঠকে কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় সম্পৃক্ত করতে পারি, কিভাবে আমরা আমাদের কওমি যে ব্যবস্থা রয়েছে সেটাকে স্বাধীন, স্বকীয়, সার্বভৌম এবং স্বায়ত্তশাসিত রেখে বরং আমাদের যারা সেখানে শিক্ষার্থী রয়েছেন, আমাদের আলিয়া সিস্টেমে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, ট্রেনিং এবং ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে পারি। আমরা কিভাবে তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি, এমন একটা ইকোসিস্টেম গড়ে তুলতে পারি যেখানে যেই এলাকায় যে প্রতিষ্ঠান সেখানকার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে, শিক্ষার সাথে কর্মসংস্থান একটা সংযোগ আমরা গড়ে তুলতে পারি। এটা রাষ্ট্রের দায়িত্ব শুধু ভোটে নির্বাচিত হয়ে এসে সরকার পরিচালনা করা না। রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব প্রতিটি তরুণকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, প্রতিটা তরুণকে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলা। সেই ধরনের যোগ্যতা এবং দক্ষতা যেন আমরা তাদের মাঝে তৈরি করতে পারি।
আমরা চাই আলোচনার মাধ্যমে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যে আমরা যেই সিস্টেমে পড়াশোনা করি না কেন, আমরা যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসি না কেন, প্রত্যেকটা জায়গায় আরো কিছুটা ইমপ্রুভ কিভাবে করা যায়, প্রত্যেকটা জায়গায় ডায়ালগের প্রয়োজন, কনসালটেশনের প্রয়োজন। যেই জায়গার এক্সপার্ট যেই জায়গাটাতে কাজ করছেন, ওনাদের মেধা, ওনাদের সৃজনশীলতা, ওনাদের দক্ষতাটাকে আমরা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করতে চাই। তাহলে আমরা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সেটিকে বাস্তবায়ন করতে পারবো। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শুধু এমন ছিল না যে রাষ্ট্র ক্ষমতা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে, এটা না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে প্রত্যেকটা মানুষ তার মূল্যায়ন পাবে, প্রত্যেকটা মানুষ তার স্বীকৃতি পাবে। এমন একটা বাংলাদেশ যেখানে রিক্সা চালক হতে পারে, পোশাক শ্রমিক হতে পারে, তিনি সনাতনী শিক্ষা ব্যবস্থা থাকতে পারেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থাকতে পারেন। আমাদের ধর্ম বর্ণ যাই হোক না কেন, রাষ্ট্র প্রত্যেকের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে। এমন একটা বাংলাদেশ যেখানে রাষ্ট্র স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টি করবে। সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টির জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবচেয়ে বড় যে পদ্ধতি, সেটার নাম জনগণের ক্ষমতায়ন। আর জনগণ ক্ষমতায়ন নিশ্চিত হবে এটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। যেই নির্বাচনে দেশের মানুষ একটি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা করতে পারবে। আজকে যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, এটা কখনোই হবে না যে সব রাজনৈতিক দল সব জায়গাতে একমত হবে। তাহলে তো আরেকটা ফ্যাসিবাদ কায়েম হবে, যেখানে সবাইকে ধরে বেঁধে একরকম মতামতে বাধ্য করা হচ্ছে। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, ভিন্ন অবস্থান থাকবে। এই যে ভিন্ন মত, ভিন্ন পথ এবং ভিন্ন অবস্থান, এই যে আদর্শিক ভিন্নতা, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের শুধু কিছু বিষয়ে একমত হতে হবে। আমাদেরকে একমত হতে হবে গণতন্ত্রের জন্য, আমাদেরকে একমত হতে হবে গণমানুষের ভোটাধিকারের জন্য, আমাদেরকে একমত হতে হবে মানবাধিকারের জন্য, আইনের অনুশাসনের জন্য, বাক স্বাধীনতার জন্য, এবং অবশ্যই আমাদেরকে একমত হতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য। যার কারণেই আমরা বিএনপি থেকে বলছি, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একদিকে যেমন আমরা নিশ্চিত করতে চাই প্রত্যেকটা ধর্মের মানুষের সমান অধিকার এবং স্বাধীনতা, এবং একই সাথে আমরা নিশ্চিত করতে চাই ইসলামী মূল্যবোধের আলোকে বাংলাদেশ পরিচালিত হবে। সেটি যদি আমাদেরকে অর্জন করতে হয়, আমাদের 31 দফার আলোকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করব। এমনভাবে বাংলাদেশকে বিনির্মাণ করব যেখানে ইনসাফ কায়েম হবে, যেখানে আমাদের যারা শহীদ চলে গিয়েছেন ওনাদেরকে তো আমরা ফেরত আনতে পারবো না। আমাদের শাপলা চত্বরে যে ভাই মারা গিয়েছেন, গত 16 বছরে যে ভাই মারা গিয়েছেন, গণ অভ্যুত্থানে যে ভাই মারা গিয়েছেন, এই প্রত্যেকটা শহীদের রক্ত এবং ত্যাগকে যদি আমাদের অর্থবহ করতে হয়, তাহলে ওনাদের স্ত্রীদের জন্য, ওনাদের সন্তানদের জন্য আমাদের সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে যে বাংলাদেশের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে ওনারা জীবন দিয়েছেন। আর সেটি করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে, আমাদের গণমানুষের অধিকারকে ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সেই স্বপ্নকে সারথি করে, সেই বাংলাদেশকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিনির্মাণের ঐক্যকে ধারণ করে, সেই প্রেরণা যুগিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। সেই অঙ্গীকারের মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি, এবং আজকে এই সুন্দর আয়োজনের জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম।